হুগলি জেলার একটি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার সূত্রে আমার আলাপ অয়ন, সৌরভ, কৌশিক, সায়ন্তন আর ঝুমার সাথে। জীবনের মূল্যবান 4টে বছর হই হই করে কাটানোর পর আমরা সবাই যেন কোথায় হারিয়ে গেলাম। আমার বাড়ি হাওড়া, সৌরভের বাড়ি সিঙ্গুর, আর অয়ন সায়ন্তনদের বাড়ি বনগা। ঝুমাও থাকে সিঙ্গুরেই। যে যার মতো জীবনের স্রোতে আমরা এখন ভেসে গিয়েছি। সৌরভ কলকাতার একটি বিখ্যাত আইটি কোম্পানিতে কর্মরত। সায়ন্তন আর কৌশিক চাকরি করছে একটা কোম্পানিতে, আর অয়ন বাড়িতে ব্যবসা সামলাচ্ছে। ঝুমা হুগলি জেলারই একটা ইঞ্জিনিয়ারিং কলেজের এখন ফ্যাকাল্টি, আর আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে হাতে তুলে নিয়েছি কলম। সোশ্যাল মিডিয়াতে টুকটাক হ্যালো হাইয়ের বাইরে আর কথাই হয় না প্রায় আমাদের। এখনো মনে পড়ে একটা সময় ছিল যখন আমরা একজন আরেকজনকে বেশি দিন না দেখলে মন খারাপ করত। কলেজের সেই সুন্দর দিনগুলো মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়। টিফিন শেয়ার থেকে শুরু করে ঘুরতে যাওয়া, ক্লাস বাঙ্ক দেওয়া, সে এক অন্য অনুভূতি। এইভাবেই কিছুদিন চলতে চলতে হঠাৎই সৌরভ একটা গেট টুগেদারের হুজুক তুলল। হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করা হলো। বারবারই ওর জন্যই আমাদের অনেক গেট টুগেদার হয়েছিল এর আগে, এবারেও তাই হলো। ও এত সুন্দর করে প্ল্যান করলো, ঠিক হলো বনগাঁতেই যাব আমরা সবাই অয়নের বাড়িতে। ওখানে থেকে খাওয়া দাওয়া আড্ডা হবে, আর তারপর দিন সকালে যে যার বাড়ি। প্ল্যানটা আমাদের সবারই খুব মনে ধরলো। ঠিক হলো আমি, সৌরভ, ঝুমা শিয়ালদাহ থেকে রবিবার সকাল সকাল ট্রেন ধরব, আর ওদের বাড়ি বনগাঁতেই। যেমন ভাবা তেমন কাজ। রবিবার 12টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বনগাঁ। সেই কলেজ লাইফের দিনগুলো ভেসে উঠল আমাদের মনে। সৌরভ তো একাই 100। শুরু হলো সেই আগের মতন হই হই করা। অয়নের বাড়িতে আতিথেয়তার অভাব নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরোলাম। অয়নদের বাড়ি থেকে কিছুটা গেলেই বাংলাদেশ আর ভারতের বর্ডার। মাঝখান দিয়ে চলে গেছে কাঁটা তার। সেইখানে এসে আমাদের বেশ ভালো লাগছিল। অয়ন সামনে একটা মন্দির দেখাতে যাওয়ার হুজুক তুলল। অনেকটাই হাঁটা হয়েছে, আমার আর যেতে ইচ্ছে হলো না। আমি ওদের সবাইকে বললাম, তোরা ঘুরে আয়, বরঞ্চ এখানে একটু থাকি। অয়ন দেখলাম কিছুতেই রাজি হচ্ছিল না, বারবার বলছিল চল আমাদের সাথে। যখন দেখলো আমি নাছোড় বান্দা, তখন অয়ন শেষে বাধ্য হয়ে বলল, এখানেই দাঁড়াবি, আমরা যাব আর আসবো কিন্তু। বলেই ওরা চলে গেল। আমি ব্যাগ থেকে আমার লেখার ডায়েরিটা বের করলাম। কি লিখবো ভাবছি। এরকম একটা জায়গায় দারুণ লেখার প্লট পাওয়া যেতে পারে। আউটলাইন তো করেই নেওয়া যায়। এইসব ভাবতে ভাবতে দক্ষিণ দিকে অনেকটা হেঁটে চলে গেছি নিজের অজান্তেই। তারপর কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এক দৃষ্টে বর্ডারের অন্য দিকটা দেখছি, যতদূর চোখ যায়। হঠাৎই দেখলাম একজন মহিলা এলেন, তার মুখে ঘোমটা ঢাকা। আমার বেশ ভালোই লাগলো। একা একা বসেছিলাম, এবার কেউ তো এলো। আমার চোখের দৃষ্টিতেই সম্ভবত উনি বুঝে গিয়েছিলেন। বললেন ওই দিকটা পূর্ববঙ্গ। তারপর আমায় উদ্দেশ্য করে উনি জিজ্ঞাসা করলেন, কি করা হয়? আমি বললাম,
ওই টুকটাক গল্প টল্প লিখি। উনি দেখলাম হঠাৎই খুব উৎসাহ ভরে বলে উঠলেন, তুমি গল্প লেখো? আমি একটা গল্প বলবো, লিখবে? আমি বললাম নিশ্চয়ই। মনে মনে ভাবলাম এই যে মেঘনা চাইতেই জল। বললাম বলুন না, আমি নিশ্চয়ই লিখব। উনি দেখলাম পরিষ্কার রাঢ়ী বাংলায় কথা বলেন। শোনো তবে, এখনকার দিনে তোমরা ছেলে মেয়েরা তো অনেক বন্ধু বান্ধব নিয়ে থাকো। বছর ঘুরতে না ঘুরতেই সেই বন্ধুত্ব কোথায় যেন হারিয়ে যায়। একটু মতের অমিল, ব্যাস ঝগড়া, আর তারপরেই বন্ধুত্ব নষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন। মনের থেকেও বন্ধুটা যেন কোথায় হারিয়ে যায়। আসল কি জানো তো মা, তোমাদের এই প্রজন্মটা না সম্পর্ক, বন্ধুত্ব এই জিনিসগুলোকে না বড্ড লঘু করে নিয়েছে, বুঝলে? আমি মনে মনে হাসলাম। সত্যি হয়তো তাই। সোশ্যাল মিডিয়াতে শুধু হ্যালো হাই বাই করে মানুষের থেকে মোবাইল ল্যাপটপগুলোকে কেমন যেন অনেক কাছের মনে হয়। অনুভূতি এই শব্দটা আমাদের জেনারেশনের কাছে অর্থহীন একটা শব্দ হয়ে গেছে। উনি আবার বলা শুরু করলেন, ফতেমা আমার ছোট্টবেলার সই। তখন আমরা তারের ওই পারে থাকতাম। আসল কথা কি বলতো, তখন এই তারটাই ছিল না। ফতেমা নামটা শুনে ওনার দিকে তাকালাম, দেখলাম হাতে শাখা পলা পরা। উনি এবার হাসলেন, হয়তো আমার দৃষ্টির মানেটা বুঝে গিয়েছিলেন। উনি বললেন, না, আমাদের বন্ধুত্বের মধ্যে ধর্ম কোনোদিন কোনো বাধা হানতে পারেনি গো। মজার কথা জানো, আমার মেয়ে পুতুলের সাথে ওর ছেলে পুতুলের আমরা বিয়েও দিতাম, তাও সেটা মেয়ের বাড়িতে হিন্দু মতে আর ফতেমার বাড়িতে নামাজ পড়ে কবুল বলে। আমার সত্যি খুব ভালো লাগছিল শুনতে। উনি বলে চললেন, আমাদের দুই পরিবারের মধ্যেও দেখেছি অগাধ ভালোবাসা। আমি ফতেমা দুই বোনের থেকেও অনেক বেশি কিছু ছিলাম। বন্ধুত্ব আসল একটা সংজ্ঞাহীন সম্পর্ক, যে সম্পর্ক অন্য সব সম্পর্ককে নতুন করে সংজ্ঞা দিতে পারে। আমি এই গ্রামের বধূর এত গভীরতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কতদূর পড়াশোনা করেছেন? উনি বললেন, আমাদের দুজনেরই স্কুলের গণ্ডি পেরিয়ে বিয়ে হয়, কিন্তু হ্যাঁ, বিয়ের পরও আমরা বই পড়া, বাংলা খবরের কাগজ পড়া বন্ধ করিনি। উনি আবার ওনার গল্পের গতিতে ফিরে এলেন। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। ভেঙে গেল দেশ। রাজনৈতিক স্বার্থে শুরু হলো মানুষে মানুষে ধর্মের নামে ভেদ। জ্বলল বিদ্বেষের আগুন। কিসের যে এই বিদ্বেষ কেউ বুঝল না। শুধু চলল অত্যাচার। দুর্বলের উপর সবলের নিজেদের বিকৃত চিন্তা তারা ফলপ্রসূত করতে লাগলো দাঙ্গার নাম দিয়ে। ভয়ঙ্কর ছিল সেই সব দিন। আমার পরিবারকে তখন চলে আসতে হলো এপার বাংলায়। ফতেমার পরিবারের সাহায্য নিয়েই চলে আসলাম আমরা। কিন্তু বর্ডার ক্রসের সময় দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে নিহত হয়েছিল ফতেমা আমার সিঁদুরটা বাঁচাতে। ও ধাক্কা মেরে আমার স্বামীকে সরিয়ে নিজের বুকে গুলিটা খেয়েছিল। সেই অবস্থাতেও আমাকে নিজের দিব্যি দেয়, ও চলে যেতে বলে। ও জানে এই ওষুধে আমি বাধ্য হয়ে চলে যাব।
বুকে পাথর চাপা দিয়ে সেদিন চলে আসি আমি। তারপর কেটে গেছে অনেক কাল। আমি অর্ধেক হয়ে বেঁচে থাকি। আমার স্বামীকে বাঁচাতে ফতেমা। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার চোখ ছলছল করছিল। আমি বললাম, তারপর? কিছুটা নিস্তব্ধ। চারিদিকটা অনেকটা যেন গুমোট হয়ে এসছিল। আমি বললাম, বলুন তারপর? এবার দেখলাম উনি উঠে দাঁড়ালেন। ওনার ঘোমটার তলাটা অনেকটা অন্ধকার। উনি অনেকটা পিছিয়ে গেলেন। তারপর বললেন, তারপর আর কি, একদিন আমারও ডাক এলো। শরীর খাঁচা থেকে মুক্তি পেল আমার আত্মা। এখন আর আমার আর ফতিমার মধ্যে যেন কোনো দূরত্ব নেই। ওই দেখো, ওই পারে ফতিমা আসছে, দেখো। কালো বোরখায় ঢাকা একজন যেন এগিয়ে আসছে, কাঁটার ওই পার থেকে যেন এগিয়ে আসছে। আলো আঁধারির সেই সময়টা এখনো মনে পড়লে আমার যেন গায়ে কাঁটা দেয়, যেন স্বপ্ন দেখছিলাম একটা। কাছাকাছি আসতে মনে হয়েছিল সে কোনো কবিতা বলছে। সে বলছে, বয়স তখন 8 ছুঁই ছুঁই, মনে পড়ে সই মোদের পুতুল বিহার কথা। মোর আম্মি আর তোর মা মিলে গড়ে দিয়েছিল ছোট্ট একখান ঘর পুতুল খেলার। সেই ঘরখানা তো ভাঙেনি রে, ভাঙলো মোদের দেশখান। তুই চলে গেলি, নিয়ে গেলি মোর পুতুলের সঙ্গীটারে। ভেঙে গেল মোর পুতুলের সংসার খান। তোর আর আমার সম্পর্কের মাঝে রইল কেবল কাঁটা তার। হাজার চেষ্টাতেও যা ভাঙল না, আজ এত বছর পর পেলাম তোরে। ছিলি তো তুই মোর মনের ঘরে, সেইখানে হারাইনি মোর খেলার সাথী, ভাঙেনি মোর পুতুল ঘর। আকাশটা যে একটাই সই, নেই যে সেথায় কাঁটা তার। কিছুক্ষণ পর দেখলাম ওই কাঁটা তারেই এক পাশ থেকে কালো বোরখা আর অন্য পাশে সাদা শাড়ি লাল পাড় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমার ঘোর ভাঙল। তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। স্বপ্ন দেখছিলাম নাকি আমি? পেছন থেকে সৌরভ আর অয়ন ডাকছে। অয়ন তো রেগে বলছে, মাথা খারাপ নাকি রে তোর? এদিকে কি করতে এসেছিস? এই জায়গাটা একদম ভালো না। রাইটের সময় কত মানুষ খুন হয়েছে এখানে জানিস? চল বাড়ি। সেদিন রাতে অয়নের বাড়িতে আমি ঘুমোতে পারিনি ভালো করে। সকালে বনগাঁ স্টেশনে আমাদের ছেড়ে দিতে এসেছে অয়ন, কৌশিক, সায়ন্তন। বেশ মন খারাপ। আবার না জানি কত বছর পর আমাদের দেখা হবে, হারিয়ে যাব আমরা ব্যস্ততায়। সৌরভের কাঁদো কাঁদো অবস্থা। ওরা 4 জন রুমমেট ছিল। ট্রেনেও চুপ করে বসেছিল গোটা রাস্তা।
যাওয়ার সময় অয়ন বলেছিল, কন্ট্যাক্টে থাকিস অনিন্দিতা, সব সময়। তোর বিয়েতে কিন্তু কবজি ডুবিয়ে খাবো। বিয়ের পর তো আর মনেই রাখবি না। আমি বলেছিলাম, বন্ধুত্ব আত্মার সম্পর্ক, মৃত্যুর পরও যা শেষ হয় না, বেঁচে থেকে ভোলা তো অসম্ভব। ওরা হেসে উঠল। সায়ন্তন বলল, ব্যাস, আবার তোর কবিত্ব শুরু? তাড়াতাড়ি ট্রেনে ওঠ, আর পৌঁছে জানাস কিন্তু। আমি ট্রেনে উঠলাম। জানলার ধারে সৌরভ আগে থেকেই লাগেজ রেখেছিল। যতদূর চোখ যায় দেখলাম ওরা দাঁড়িয়ে আছে। হঠাৎই আমার কানের কাছে সেই গলা কি যেন বলছে, বন্ধুত্ব একটা সংজ্ঞাহীন সম্পর্ক, যেই সম্পর্ক অন্য সমস্ত সম্পর্ককে নতুন করে সংজ্ঞা দিতে পারে। তারপরেই মনে হলো বহু দূর থেকে ভেসে আসছে একটা কবিতা। বয়স তখন 8 ছুঁই ছুঁই। মনে পড়ে সই মোদের পুতুল বিহার কথা। মোর আমি আর তোর মা মিলে গড়ে দিয়েছিল ছোট্ট একখান ঘর পুতুল খেলার। সেই ঘরখান তো ভাঙেনি রে, ভাঙলো মোদের দেশখান। তুই চলে গেলি, নিয়ে গেলি মোর পুতুলের সঙ্গীটারে। ভেঙে গেল মোর পুতুলের সংসার খান। তোর আর আমার সম্পর্কের মাঝে রইল কেবল কাঁটা তার। হাজার চেষ্টাতেও যা ভাঙেনি। আজ এত বছর পর পেলাম তোরে, ছিলি তো তুই মোর মনের ঘরে। সেইখানে হারাইনি মোর খেলার সাথী, ভাঙেনি মোর পুতুল ঘর। আকাশটা যে একটাই সই, নেই যে সেথায় কাঁটা তার।